ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। আমি ওয়ার্ল্ড ট্রাভেলার তানভীর অপু। আজকে আপনাদের সাথে আমি এসেছি গল্প করতে আমার এবং আমার ছোট ভাই বিশ্ব পর্যটক তারেক অনুর এই রাজশাহী থেকে কি করে আমরা সারা পৃথিবী ভ্রমণ করে বেরিয়েছি বিগত 19 বছর ধরে। আমাদের জীবনে যতটুকুই অর্জন তার মূল কৃতিত্ব কিন্তু আমার মায়ের চাকরি, এই গ্রন্থাগার এবং এই স্কুলের পথে যাতায়াতে ছোটবেলার স্মৃতিগুলো এবং পদ্মাপাড়ের রাজশাহীতে। তা আমাদের দুই ভাইয়ের একসঙ্গে রাজশাহীতে দেখা হওয়া ব্যাপারটা খুবই কঠিন। তো এবার হয়ে গেল খুব অল্প সময়ের জন্য। এরপরে আমি হিমালয়ে যাচ্ছি, অপু ফিনল্যান্ডে যাচ্ছে, আবার আমাদের দেখা হবে তানজানিয়াতে, আফ্রিকাতে। এর মাঝে আমরা আমাদের গল্প ছোট শহরের বাসিন্দা, রাজশাহীর, এবং আমাদের শৈশবে রাজশাহী আরও অনেক ছোট জায়গা ছিল যেটা খুবই ভালো ছিল। কারণ আমি বলবো আমার মূল পরিবর্তনটা হয়েছে কিন্তু আমার মায়ের চাকরির কারণে। উনি যেহেতু বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে চাকরি করতেন, তো আমি যখন ক্লাস 3-4-এ পড়ছি, স্কুল শেষে এসে মায়ের অফিসে 2 থেকে 3 ঘন্টা থাকতে হতো। তখন আলগোছে বিভিন্ন বই দেখার সুযোগ আমার হয়েছিল, বিভিন্ন ইংরেজি বই যেগুলো আমি পড়তে পারতাম না, কিন্তু ছবি দেখতাম, সেটা হিমালয় হোক, ন্যাশনাল জিওগ্রাফিক হোক, লাইফ ম্যাগাজিন হোক, এই যে ছবিগুলো দেখতাম। তো আমার এখন পর্যন্ত ঘুরে বেড়ানোটা কিন্তু এই ছোটোবেলার বইয়ে এবং বইয়ের চরিত্রকে কেন্দ্র করেই। আমার আসলে ওনার সাথে অনেকটা একই টাইপেরই গল্প, যে মনের ভিতরে একটা ভ্রমণ পিপাসু মন সবসময় ছিল, জন্ম থেকেই ছিল। কিন্তু আমাদের কালচারটা সে সময় এখনও আমাদের কালচারটা ভ্রমণের বিষয়ে অনেক আমরা পিছিয়ে আছি সারা পৃথিবী থেকে। তো যেহেতু বাবা মা আমাদেরকে নিয়ে ওভাবে ভ্রমণ করতে পারতো না, কিন্তু আমরা বইয়ের ভিতরেই কিন্তু লুকিয়ে থাকার চেষ্টা করতাম যে কোনো একদিন যদি সুযোগ হয় তাহলে আমরা ভ্রমণ করব। এবং এ প্রসঙ্গে কিন্তু আমাদের বলতে হবে যে সেই সময় এখন যেমন বাংলাদেশে আমরা জানি এই যে ঈদের ছুটিতে একটা জোয়ারের মতো হয়েছে, যেটা আর 10-15 বছর আগে চিন্তাও করা যেত না যে মানুষজন ঈদের ছুটিতে বাড়ির বদলে কোথাও ঘুরতে যেত, সেটা বান্দরবান হোক বা নেপাল হোক বা থাইল্যান্ড হোক বা কলকাতা হোক। সাধারণত মানুষ চিন্তা করতো না, কিন্তু এখন কিন্তু প্রচুর মানুষ সপরিবারে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যান। আমি প্রথম ভ্রমণ যদি বলেন, ভ্রমণ শুরু করি কিন্তু ফিনল্যান্ডে গিয়েছি 2005 সালে। কিন্তু এর আগে আমাদের অ্যাম্বাসি ছিল না বাংলাদেশে, ফিনল্যান্ড অ্যাম্বাসিটা ছিল দিল্লিতে। তো দিল্লিও কিন্তু আমার একটা ভ্রমণের প্রথম জায়গাও বললেও বলতে পারেন, কারণ দিল্লিতে যখন আমি অ্যাম্বাসিতে গেছি তারপরে 3-4 দিন যে গ্যাপ ছিল, এই গ্যাপে কিন্তু আমি সেই কুতুব মিনার আমি দেখেছি, আমি লাল রেড ফোর্ট, যেটা এটা তো বলতেই হবে কারণ দিল্লিতে তো তোমার জীবনের প্রথম একা বিদেশ ভ্রমণ, সোলো ট্রাভেল। রাইট, সোলো ট্রাভেল ছিল অবশ্যই একটা বিগিনিং। ওটাই। এরপরে যখন ফিনল্যান্ডে আমি চলে যাই, তারপরে আমরা বিদেশ ভ্রমণ শুরু করি কিন্তু এস্তোনিয়া দিয়ে, মানে প্রথম আমরা দুইজন একসাথে শুরু করেছি। আমাদের সাথে বাংলাদেশের প্রথম অ্যান্টার্কটিকা ভ্রমণকারী আমাদের অভিযাত্রীদের আমরা অনেক সময় গুরু বলা ঠিক না, উনি এই টার্মটা পছন্দ করে না, মানে একদম আইকন আমাদের ইনাম আল হক, এনাম ভাইয়ের সাথে আমাদের পরিচয় হলো। আমাদের ভ্রমণের অনেক কিছু মেন্টালিটি আরও শানিত হলো, অনেক আরোপিত হলো যে আচ্ছা ভ্রমণ তো এইভাবে করা যেতে পারে, নিজের জন্য, পরিবেশের জন্য, 10 জনকে পরিবেশ নিয়ে সচেতন করার জন্য, শুধু আমি গেছি এটা বলার জন্য নয়। তো তারপরে ঠিক অপুর মতনই আমি প্রথম বিদেশ যেটা যাওয়া, যদি বিদেশ বলেন, সেটা আমি ভারতে গেলাম ফিনল্যান্ডের ভিসা ফেস করতে, যেটার এম্বাসি ছিল দিল্লিতে। তো জীবনের প্রথমবারের মতো একা আমি কলকাতা গেলাম, আর তারপরে তো ফিনল্যান্ডে গেলাম, এই শুরু হলো। তারপরে অপু আসলো, ও আসার মাত্র 1 বছর পরে 2006 সালে বিশ্বকাপ দেখতে আমরা যে জার্মানি গেলাম, ওটা ছিল আমাদের জীবনের প্রথম একটা বড় রোড ট্রিপ, যেটাতে আমরা 9টা দেশ গাড়ি করে ঘুরে, এবং দেশ মানে শুধু ছুঁয়ে ছুঁয়ে যাওয়া নয়, আমরা খুব দেখে দেখে এবং ছোটোবেলা থেকে সারা জীবন শুনে আসা কিছু জায়গা, যেমন হল্যান্ডে অ্যানা ফ্র্যাঙ্কের বাড়ি এবং ভিনসেন্ট ভ্যান গগের মিউজিয়াম, বা জার্মানিতে বার্লিন ওয়াল এবং যেখানে কার্ল মার্কসের জন্ম হয়েছিল, এরকম অসংখ্য জায়গা আমরা ঘুরে ওই যে 9টা ভ্রমণটা করলাম। সত্যি কথা আমার মনে হয় তোমার ভিতরেও এই ভ্রমণের নেশাটা তারপরে অনেক বেশি ইনজেক্ট হলো। ভ্রমণের গল্প তো চলছেই, বিরতির পরে
আমাদের 7 মহাদেশ এবং 5 মহাসাগরের রোমাঞ্চকর গল্প আরও চলতে থাকবে। মহাদেশ এবং 5 মহাসাগরের গল্প আমরা শোনাবো। আজকে প্রথম আমরা শুরু করতে চাই আমাদের সর্বশেষ 2 ভাইয়ের একসাথে যে মহাদেশটি ভ্রমণ করেছি, অ্যান্টার্কটিকা। আমরা অ্যান্টার্কটিকা মহাদেশ বেশ অনেক বছর ধরে প্ল্যান করেছি, 3 থেকে 4 বছর ধরে আমরা প্ল্যান করেছি। বাংলাদেশের কোনো মানুষ যদি অ্যান্টার্কটিকা যেতে পারে তাহলে আমরাও একদিন কেন যেতে পারবো না? সেটা ছিল মনে হয় 1996 সালে, 97 সালে। 1997 সালে উনি প্রথম অ্যান্টার্কটিকা গিয়েছিল। কিন্তু অ্যান্টার্কটিকা যেতে চাইলেই যাওয়াটা তো এত সহজ নয়। তাই আমাদের সত্যি কথা বলতে 3-4 বছর উপর বলছে, কিন্তু আমাদের প্রায় 1 যুগ লেগেছে বিভিন্ন প্ল্যান করে কি সম্ভব, অর্থনৈতিক ব্যাপার, ফিজিক্যাল ব্যাপার, তার চেয়ে বড় কথা ভালো কোম্পানি খুঁজে বের করা। এবং সেখানে শুধু গেলেই তো হলো না যে অ্যান্টার্কটিকা ছুঁয়ে চলে আসলাম, এরকম তো না ব্যাপারটা। তাহলে তো প্লেনেও যেতে পারেন। বিভিন্ন জায়গা দেখা, বিশেষ করে সাউথ জর্জিয়া নামের একটা দ্বীপ যেখানে 2.5 কোটি পেঙ্গুইন থাকে, বেশুমার তিমি, সিল, অন্যান্য পাখি দেখার ব্যাপার ছিল। কাজেই এই পরিকল্পনা করতেই কিন্তু আমাদের 10 থেকে 12 বছর চলে গেছে সত্যি। তো এই ভ্রমণটা করতে আমাদের মোটামুটি ওই অনু যেটা বললো 10 থেকে 12 বছরই আমরা প্ল্যান করেছি, কিন্তু মেন ফোকাসিংটা কিন্তু আমরা দিয়েছি 3 থেকে 4 বছর আগে থেকে, যে সাউথ জর্জিয়া, ফকল্যান্ড এবং অ্যান্টার্কটিকা কীভাবে ঘুরে আসা যায়। 7 মহাদেশ যাওয়া মানে কিন্তু এটা নয় আপনার সব জায়গায় গেছেন, সব দেখেছেন, কারণ পৃথিবীটা এত বড়, এখনকার এই টেকনোলজির যুগেও কোনো মানুষই সব জায়গায় দেখতে পারে না। কিন্তু আমরা খুব আনন্দিত ছিলাম, এটা অনেকটা একটা নিজের কাছে ব্যক্তিগত অর্জন যে 7টা মহাদেশে 5টা মহাসাগরে আমরা অল্প হলেও ছুঁয়ে আসলাম। কিন্তু আমরা দুজনও একসাথে 2008 সালে সেই নর্থ ক্যাপ পর্যন্ত যাওয়া হয়েছে, যে পৃথিবীর উত্তরের শেষ প্রান্ত। আপনি যদি ল্যান্ডে যান, গাড়ি নিয়ে যান বা হেঁটে যান, নর্থ ক্যাপ হচ্ছে উত্তরতম বিন্দু নরওয়ের ল্যাপল্যান্ডে। এরপরে মূলত আর কোনো ভূমি নেই, এরপরে আছে শুধু বরফ। এখন আপনারা ভাবতে পারেন যে ওরা দক্ষিণেও যে বরফ দেখলো উত্তরেও বরফ দেখতে গেছে, ব্যাপারটা এরকম না। আমি খুব একটা বরফ আর পছন্দ করি না, ফিনল্যান্ডে থাকার অভিজ্ঞতা হতে পারে। এখন বরফ আমি দূর থেকে দেখতে চাই আর মাঝে মাঝে হিমালয়ে যেতে চাই। সেটা চোখের সামনে যে 3 লক্ষ পেঙ্গুইন, এটা একটা দেখা, শিল দেখা, এবং সবচেয়ে বড় কথা আমরা যে তিমি দেখেছি। আমরা যদি এই রাস্তা যেরকম, আমরা যদি ভেলার উপরে থাকি, ভেলার একদম নিচ দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে, একসঙ্গে জোড়া তিমি লেজ দেখিয়ে ডুব দিচ্ছে, বিশাল সব প্রাণী। এগুলো শুধু আমরা ন্যাশনাল জিওগ্রাফিক ডিসকভারিতেই দেখি, বইয়ে পড়ি। তো হঠাৎ করে মনে হলো আমরা এই বইয়ের মধ্যে ঢুকে গেছি। কারণ আমার মনে হয় না এই 100 তিমি একটা বিকেলে দেখার অভিজ্ঞতা আমরা কেউ আর জীবনে ভুলতে পারবো না, এবং আর জীবনে হবেও না। প্রাণী জগৎ নিয়ে আমরা অনেক কথা বলছি, আমরা তাহলে অন্য বিষয় নিয়ে কথা বলতে পারি। যেমন আমাদের আমেরিকা ভ্রমণে অনেক সুন্দর অভিজ্ঞতা আছে। অ্যান্টিলপ ক্যানিয়ন এবং গ্র্যান্ড ক্যানিয়ন, এই দুটোর কথা আসলে না বললেই নয়। আমার চোখে দেখা পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে অ্যান্টিলপ ক্যানিয়ন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটা স্থান আমার মনের ভিতরে। এটা আপনারা উইন্ডোজে দেখেছেন, উইন্ডোজের ওয়ালপেপারে হঠাৎ করে পাথরের মনে হয় যে আইসক্রিম দিয়ে তৈরি অদ্ভুত আঁকা বাঁকা এই অ্যান্টিলোপ ক্যানিয়নে। আসলে এটা দেখার পরে মনে হয়েছিল, আমাদের ভ্রমণ সাথে কনকাদিত্য বলেছিল বহু হয়েছে, এর চেয়ে সুন্দর জায়গা আর হবে না, চলো ট্রিপ শেষ করি। তবে যেহেতু আমরা গরম জায়গা নিয়ে কথা বলছি, আমরা বলতে হবে, তোমার নিশ্চয়ই মনে আছে আমরা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জায়গা এবং যেখানে সবচেয়ে বেশি তাপমাত্রা পৃথিবীতে যে কয়বার হয়েছে, একবার হয়েছিল ডেথ ভ্যালিতে। যে এত বেশি মানুষ ক্যালিফোর্নিয়ার ওই অঞ্চলে মারা গেছে, জায়গার নামই ডেথ ভ্যালি। ওইখানে একটা জায়গা আছে যেটার নাম ফার্নেস। গাড়ি থেকে যেই নামলাম ব্যাড ওয়াটার নামে একটা জায়গায়, ব্যাড ওয়াটারে পৃথিবীর সবচেয়ে ওটা ছিল মানে সবচেয়ে নিচু জায়গায় যে পানি থাকে এরকম একটা জায়গা। এবং নামার পরেই যে প্রচণ্ড তাপমাত্রা, মানে গরম বাতাস এসে আমাকে জাস্ট মনে হলো একটা বক্সিং মেরে শুইয়ে দিল। মানে ওখানে আমরা 1 মিনিটের বেশি থাকতে পারিনি, ইট ওয়াজ টু হট। ডিম ভাজার চেষ্টা করেছিলাম গাড়ির বনেটের উপরে ডিম দিয়ে, যে ডিম কত তাড়াতাড়ি, এবং হয় ওখানে আপনি ডিম ভেঙে যদি রাস্তার উপরে দেন, পিচের গরমে ডিম পোচ হয়ে যায়। ডেথ ভ্যালির সেই গরম এবং অ্যান্টিলপ ক্যানিয়নের সেই সৌন্দর্য কোনোদিনই ভোলার নয়। আমার আসলে যেটা মনে হয় যে
আমাদের বাড়ির পাশে যে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা হিমালয় পর্বতমালা, এই হিমালয় না দেখে বাংলাদেশের যে মানুষগুলো মারা গিয়েছে কিংবা মারা যাচ্ছে না দেখে, আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে দুঃখজনক একটা ঘটনা যে বাড়ির না, পাশে এটা হওয়া তো উচিত এত না। চমৎকার একটা পর্বতমালা এটা না দেখছো। এখানে আমাদের অবশ্য যাওয়ারও একটা অভিজ্ঞতা রয়েছে। না, কিন্তু একটা জিনিস আমাদের বন্ধুদের উদ্দেশ্যে বলতেই হবে, যারা ভ্রমণ পছন্দ করেন বা না করেন, বাংলাদেশ কিন্তু সেই দেশ, এটার জন্মই হয়েছে হিমালয়ের কারণে। আমাদের দেশটা এত সবুজ, আপনি স্যাটেলাইট ম্যাপ দেখলে দেখবেন হিমালয়ের কারণে। আবার হিমালয়ে ধাক্কা লেগে আমাদের মৌসুমি, আমরা যে মেঘ বলি, তারা যে জল ঝরে, যে বৃষ্টি হয়, বাংলাদেশে যে এত মানুষ এবং আমরা খেয়ে পরে টিকে আছি, মূল কারণ কিন্তু হিমালয়। এখন অপু যেটা বললো, আপনি বলুন, আপনি হিমালয় না দেখে মারা যাবেন? কেন যাবেন? এবং নেপাল যেতে ভিসাও লাগে না, আপনি এয়ারপোর্টে নামলে ভিসা দেবে। নেপাল যাওয়া পৃথিবীর যে কোনো দেশে যাওয়া হচ্ছে বাংলাদেশিদের জন্য সস্তা, এবং বাংলাদেশিদের ওরা খুবই পছন্দ করে। আপনি যে কোনো দোকানে ঢুকেই প্রথমে বলবেন আই এম ফ্রম বাংলাদেশ, তাহলে দেখবেন আপনাকে তারা কী আপ্যায়ন করে। সো আমি মনে করি আমাদের কোনো মানুষের হিমালয় না দেখে মারা যাওয়া উচিত না। পৃথিবী আসলে কত বড়, পৃথিবী যে কত বড়, এটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। আমরা মনে করি একজনের পৃথিবী কত বড় এটা নির্ভর করে পৃথিবীর কোথায় কোথায় তার বন্ধু আছে তার উপরে। সেই হিসেবে আমাদের এই ছোট্ট জনপদ পদ্মাপাড়ের রাজশাহী থেকে শুরু করে এখন আমাদের পৃথিবী আসলে 7 মহাদেশের সমান বড়। আপনি 6 মাস, ইভেন 1 বছর একটা দেশের হোটেলে থেকে যত কিছু জানতে পারবেন, তার চেয়ে যদি একজন স্থানীয় মানুষের সাথে এক বেলা থাকেন, তাদের বাড়িতে একটা রাত থাকেন, যে জ্ঞান আপনি পাবেন ওই এলাকার জীবন নিয়ে, একজন বন্ধু আপনাকে মাত্র এক বেলাতে যে আয়না দিয়ে তাদের সমাজটা দেখাবে, এটা কিন্তু সারা জীবন ওই দেশে বিদেশি হিসেবে থাকলে কোনোদিনই হবে না। কি মনে হয়? হ্যাঁ, আমার কাছেও তাই মনে হয়েছে। এদিক দিয়ে আমরা উদাহরণ দিতে পারি যেমন কিউবা। আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ বলবো, মানে মানুষ, অন্যতম। জীবনযাপন সব কিছুর দিক দিয়ে কিউবা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, অন্যতম বটে। প্রতিদেশই ইউনিক, প্রতিদেশই আলাদা। কিউবার কিছু জিনিস আমাদেরকে খুব আকর্ষণ করেছে, তার মধ্যে বন্ধুত্বপূর্ণ ব্যবহার না, এবং তাদের যে বাসায় থাকার একটা বিষয় রয়েছে, প্রতিটা বাসায়। যে প্রত্যেকটা বাসাতে কিউবাতে আপনার হোটেল সংখ্যা খুব কম। তাদের মেন ইনকামই কিন্তু ট্যুরিস্টদের দিয়ে, এবং পৃথিবীর অন্যতম ট্যুরিস্ট প্লেসের ভিতর কিউবা রাজধানী হাভানা অন্যতম। ভ্রমণ করতে সবচেয়ে বেশি লাগে ইচ্ছা, যে আমি যেতে চাই, এবং তারপরে যেটা লাগে এই ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে হলে কতটা স্যাক্রিফাইস, কতটা ত্যাগ আপনি করতে পারবেন। ভ্রমণ করা কিন্তু সহজ নয়। অনেকে ভাবে হ্যাঁ ভ্রমণ করতেছে, এটা তো খুব অনেক টাকা আছে মনে হয় যাচ্ছে। যেমন গত 3 মাস ধরে যে আমরা টানা ভ্রমণ করছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পৃথিবীর 99% মানুষকে আপনি সমস্ত টাকা দিলেও এই টানা ভ্রমণ করতে পারবে না, কারণ মানুষ টায়ার্ড হয়ে যায়। ইউরোপে আপনার 40টা দেশ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে রয়েছে, যেগুলোতে আপনি ভিসা লাগবে না। একটা ভিসা হইলে পরে 40টা দেশ ভ্রমণ করতে পারবেন। এই বুদ্ধিগুলো আমাদের নিতে হবে। যেমন আপনার পাশের দেশ ইন্ডিয়া আছে, ইন্ডিয়াতে আপনি 7 সিস্টার যেটাকে বলে, এটাতে আপনি 5000 কিলোমিটার, 4000 কিলোমিটার মধ্যে 3-4টা আপনি স্টেট আপনি ভ্রমণ করতে পারবেন। ওদিকে আপনি যদি রাজস্থানে চলে যান, রাজস্থান, দিল্লি, মানালি, এগুলো কিন্তু গাড়িতে ভ্রমণ করতে পারবেন। কিন্তু মূল কথা হচ্ছে ভ্রমণ করতে হলে আপনার ইচ্ছা থাকতে হবে, তারপরে পরিকল্পনা থাকতে হবে। আপনি একটু লেখাপড়া করলে, স্থানীয় বন্ধু যদি থাকে, যোগাযোগ করলে, এগুলো সব কিছুর পরে আপনার শারীরিক সামর্থ্য তো থাকতেই হবে। তাছাড়া আপনি পাহাড়ে উঠবেন কী করে, হিমালয়ে যাবেন কী করে? শারীরিক সামর্থ্য যদি না থাকে, নিজেকে ওইরকম ফিট করতে হবে। এবং এগুলো সব কিছুর পরে আসে অর্থনৈতিক ব্যাপার। কারণ আমি প্রচুর মানুষকে জানি, প্রচুর ভূ পর্যটককে জানি, আমার সবচেয়ে প্রিয় বিমল দেসহ, যারা পকেটে 10-20 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে ওই পরিশ্রমটা করেছিল বলে ঘটি বাটি মেজে রেল স্টেশনে কুলির কাজ করে কিন্তু সারা পৃথিবী দেখতে পেরেছে। ভ্রমণই কিন্তু একমাত্র পারে আপনার জীবনটাকে বদলে দিতে। ভ্রমণই কিন্তু পারে আপনার এই সুন্দর পৃথিবীটাকে আরও সুন্দর করে বাঁচার যে স্পিডটা সেটা কিন্তু বাড়িয়ে দিতে। যখন আপনি চোখের সামনে দেখবেন যে পেঙ্গুইন হেঁটে যাচ্ছে, যখন আপনি চোখের সামনে দেখবেন যে সুন্দরবনের হরিণগুলো ছুটোছুটি করছে, কিংবা আপনি যদি মালদ্বীপে যখন যেয়ে দেখবেন যে পানির নিচে কি চমৎকার শার্ক অথবা কোনো মাছ চলে যাচ্ছে, এর চাইতে চমৎকার, এর চাইতে বিস্ময়কর কিংবা সুন্দরতম দৃশ্য এই পৃথিবীতে আর হতে পারে না। ভ্রমণ করলে জীবনের প্রতি মায়া, ভালোবাসা বাড়ে, পৃথিবীর প্রতি দায়িত্ব কিছুটা হলেও বাড়ে।
বেশি বেশি করে ভ্রমণ করুন, জীবনটা উপভোগ করুন।